কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান, রোমাঞ্চিত হবার অনুষ্ঠান। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। যে কথা বারবার বলি, খনার বচন, যে কথা আমাদের মনে আঘাত দেয়, যে কথা যদি আমরা একটুখানি গ্রহণ করতে পারি, খনামা তার যে ভালোবাসা, সেই ভালোবাসার যে বিস্তার, একটা আমরা জানি প্রথমে আলাপ, আবার তার একটা বিস্তার, খনামার যে বিস্তার, সেই বিস্তারটা কিন্তু একটা বৃহৎ জীবনের বিস্তার। মা যেমন মানুষকে ভালোবাসেন, অবলা পশু পাখি তাদেরকেও ভালোবাসেন। তার জীবনচর্যায় আমরা বিভিন্নভাবে দেখেছি এবং বিভিন্ন ছবিতেও আপনারা দেখেছেন, আমাদের টক শোতে বারবার আমরা তুলে ধরেছি সেই সমস্ত কথা। আমরা দেখেছি বিভিন্ন কথা, হরিণের কথা, হাতির কথা, আবার আসবো বিভিন্ন প্রসঙ্গে। এই যে মা কোথায় চলে যান মাঝে মাঝে আমরাও জানতে পারি না। রিপিট টেলিকাস্ট চলে, অনেকেই ফোন করেন আমাদের দপ্তরে, অনেকে জিজ্ঞাসা করেন বিভিন্ন মঠ মন্দিরে, তারা একটাই করেন, আমরাও কিন্তু জানতে পারি না। মা কিন্তু চলে যান সবার অলক্ষ্যে, নির্জনে, নিভৃতে তিনি কিন্তু জপ করেন, যজ্ঞ করেন। তার মধ্যে থেকেই আমরা কিন্তু কিছুটা তুলে আনতে পেরেছি এবং মায়ের অজান্তে, কারণ সব ক্রিয়া কিন্তু মিডিয়ায় দেখানোর জন্য নয়, মায়ের অজান্তে আমরা কিছুটা তুলে এনেছি এবং সেটা আপনারা দেখবেন যে সেই দীর্ঘ গুহার মধ্যে থেকে মাধুকরী করে মা কিভাবে জপ করছেন এবং তখন তার যে অভিব্যক্তি, তার যে প্রকাশভঙ্গি, তার যে শরীরী ভঙ্গি, শরীরী ভাষা সবটাই অন্যরকম। তাই তখন আমরা ভাবছি এই কি আমাদের খনামা, এই কি আমাদের পরিচিত খনামা? কারণ তখন তিনি বাহ্য জগৎ থেকে কিন্তু একটা অন্য আধ্যাত্মিক জগতে, একটা উচ্চ স্তরে তখন কিন্তু তিনি বিরাজ করছেন। এটাই মা। খনার ভিটা জন্ম তারিণী, ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ, খনামা পরমাত্মার সাধিকা, যিনি চলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনার লব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না মানুষের জীবনে সমস্যার সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে। আমি বলছি জীবন যুদ্ধে যদি জয়ী হও তুমি হবে, যদি জীবনে কিছু করতে পারো তুমি করবে, আমি তোমার সাথে আছি। তাই বলি বন্ধু, খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এইখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। আমি তো একবার না বারবার বলি, একা ভালো থাকা নয়, সকলে মিলে একত্রিত হয়ে ভালো থাকতে হয়, তাকেই ভালো থাকা কয়। অর্থাৎ এইভাবে ভালো থাকতে হয়। এই ভালো থাকার জন্য বিভিন্ন দিক, বিভিন্ন উপায়, বিভিন্ন নিয়ম, বিভিন্ন আচার, বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্নভাবে নিজের ভাবের প্রকাশ করা। ভাবের প্রকাশের মধ্যেও ভালো থাকা, ভালোবাসা এভাবে হয়। কারণ আমরা সবাই ভালোবাসার কাঙাল, ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ভালোবাসার আমরা কাঙাল। অনেকেই বলে আমাকে কেউ রাগ করে কোনো কথা বলুক, মেজাজ নিয়ে কথা বলুক, আমি কিছু করব না, একটু মিষ্টি করে কথা বলুক, আমি সব কাজ করে দিতে পারবো। তার মানে একটু মিঠে বচন, একটু মিষ্টি কথা, একটু ভালো কথা সবাই আমরা শুনতে আশা করি, একটু পেতে ভালোবাসি। আপনজন, প্রিয়জন, গুরুজন, বন্ধুজন সকলেই একটু যদি ভালোবাসা দেয় তো বড় প্রীত হই, বড় খুশি হই। এই ভালোবাসা, এই প্রেম, এই প্রেম, প্রেম মাত্র ধন, এটাই তো আসল সম্পদ, এই প্রেম। এই প্রেমের জায়গাটা সম্পূর্ণ পূর্ণতা আনতে গেলে একতরফা হয় না কখনোই। একা কারুকে শুধু তুমি ভালোবেসে গেলে কেউ তোমায় ভালোবাসলো না, সেটা হয় না। আবার তোমায় কেউ ভালোবাসলো, তুমি রিটার্ন দিলে না, ভালোবাসলে না, সেটাও হয় না। পরস্পর পরস্পরকে ভালোবাসা দিয়ে আকৃষ্ট করতে হবে। আমরা কোথা থেকে শিখবো? আমরা পৃথিবীর থেকে শিখবো। পৃথিবী আকর্ষণ করে আছে। কিসের আকর্ষণ? বিজ্ঞান একরকম ব্যাখ্যা দেবে, আমরা আর এক রকম ব্যাখ্যা দেবো। আকর্ষণ অর্থাৎ প্রেম। সত্যি কথা, প্রেম, ভালোবাসা। সুন্দর কথা বলেছে। বিজ্ঞান যাকে বলছে যে মাধ্যাকর্ষণ, আপনি বলছেন সেটাই হচ্ছে ভালোবাসা, আকর্ষণ। এবং এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে খনামার যে ভালোবাসা, আপনার যে ভালোবাসা দেখছি, সেটা শুধু মানুষের ওপর নয়। আপনার কাছে কোনো নারী পুরুষের বিভেদ নেই সমস্ত, কিন্তু আমরা দেখেছি যে আপনি বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে সেখানে সেই অবলা জীব, তাদের প্রতি যে আপনার ভালোবাসা, যেমন একটি হরিণকে
আপনি আইসক্রিম খাওয়ালেন, আর হরিণটি যেমন সেই কাঠিটি ঢুকে গেল, আপনি খুব এমন করছেন যেন আপনি হচ্ছেন হরিণের মা, এইভাবে আমাকে মজা করে বলতে হচ্ছে। মানে আপনার ছেলের গলায় যদি কাঠি ঢুকে যায়, আপনার যেমন যেরকম উদ্বিগ্ন হয়, হবে, একটা মায়ের এই যেরকম হরিণ হয়, শিশু যখন ঢুকে গেল, সেটাই হচ্ছে ব্যাপার, ব্যাকুলতা। ব্যাকুলতা। তারপর আমরা দেখলাম যে একটা বৃহৎ হস্তি, যাকে আমি মজা করে হস্তি মহারাজ বলি, বিরাট, আর তাকে দেখে আমরা ভয় পেয়ে যাবো, অত বড় একটা হাতি যদি আমার দিকে আসে, কিন্তু সে দেখলো আপনাকে এসে আশীর্বাদ করছে। এবং এটা নিয়ে মানুষ খুব আনন্দ পেয়েছে, ওটা দেখানোতে হ্যাঁ। মানুষের ভীষণ ভীষণ আনন্দ আগ্রহ হয়েছে। হয়েছে, একদম একটা আমি তো ভীষণ। বলছি যে বাবা ভয় পেয়ে যাবো, এত একটা হাতি যদি আমাদের দিকে কিন্তু সে এসে আমাকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে। এবং আরেকটা কথা বলছি, এই যে আমরা জানি যে আগুন, এটাতে আপনি যে বিজ্ঞানের কথা বললেন, যে বিজ্ঞান বলছে যে পশু পাখির আগুনকে খুব ভয় পায়। তা আগুন যখন ভয় পায়, কিন্তু আপনার একটা বিরুদ্ধ দেখলাম, ব্যতিক্রমী, যখন আপনি কামাখ্যায় করছেন, সেখানে সেই অগ্নিকুণ্ডের সামনে একটি ছাগল শিশু এলো এবং সে যেন কি খাচ্ছে, আর আপনি তাকে আদর করছেন, পাশেই কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ড। শুধু আমরাও ভয় পাই, আগুনকে কেউ ভয় পায় না এমন কামাখ্যায় কারণ। হোমযজ্ঞ করলে ভীষণ ভালো কাজ হয়, এবং সেই সেখানে সেই কাজে ঘটনা ঘটছে। একদম সেখানেই সেটাই তার প্রতীক, ওই কর্মের কর্মের এসে প্রতীক। গেছে। এই যে আপনি বললেন যে ভালোবাসা, বিজ্ঞান বলবেন মাধ্যাকর্ষণ, আমি বলছি আকর্ষণ, আকর্ষণ হচ্ছে প্রেম, ঠিক আছে, কিন্তু প্রেমের তো একটা ব্যাপার বহুবিধ বিস্তারও আছে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেই বিস্তারটা আমরা খনামার জীবনে দেখছি। তিনি যেমন মানুষকে ভালোবাসছেন, মানুষকে সম্মান দিচ্ছেন, মানুষকে উচ্চে তুলে ধরছেন, কিন্তু অবলা পশু পাখি, মুখ জীব, যারা কথা বলতে পারে না আমাদের মতো, তারাও কিন্তু মার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত নয়। মনে হয় যেন পূর্বজন্মে তাদের সঙ্গে মার একটা ভালোবাসা ছিল। যে আমি মজা করে বললাম যে আপনার পুত্রের গলায় যদি আইসক্রিমের কাঠি ঢুকে যায়, মা হিসেবে একটি আপনি মা যতটা হয়ে যেরকম ভাবে ব্যাকুল হয়, ব্যাকুল ঠিক হয়, সেইটাই। আপনি আমাদের এই ফেলে দাও ফেলে দাও, আপনি বাংলাতেই বোধহয় বলছেন এই কি হলো কি হলো ফেলে দাও। আর হরিণ কি বুঝছে? কিন্তু হরিণ কিন্তু একটাই বুঝছে, যে তার ব্যাকুলতার কথা। কি একদম, এটাই হচ্ছে একদম। সুন্দর কথা আমাদের আমাদের সেটাই, চলছে। সেটাই। হ্যাঁ, যে আমরা- স্বামীজি বলেছেন, ব্রহ্ম হতে কি কীট পরমাণু, পরমাণু, এই প্রেম হৃদয়ে হ্যাঁ, সবার, সবার দেখো, হ্যাঁ, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সম্বল। কি? এইটাই, এই যে হৃদয় সম্বল, স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জীবে প্রেম তো করতেই হবে, সেই জীবে প্রেম করলেই যে ঈশ্বরের সেবা করা হয়। তাই আমরা তো ঈশ্বরের প্রেমে ব্যাকুল হতে থাকি, কিভাবে ঈশ্বর সন্তুষ্ট হবেন আমাদের জীবন ধারার মধ্যে। আমরা সর্বতভাবে চেষ্টা করি কোন কর্মের দ্বারা তাকে প্রীত করতে পারবো। সেই তাকে মানে কাকে? বাড়ির কর্তা বা বাড়ির গিন্নিকে নয়, যে জগৎ সংসারের কর্তা, জগৎ 100 সংসারের গিন্নি, সেই তাকে কি করে প্রীত করা যায়। যেমন বাড়ির দাস যারা কাজ করে বাড়িতে, তারা বাড়ির মনিবকে, বাড়ির মালিককে সন্তুষ্ট করার জন্য কত রকম চেষ্টা করে। ঠিক আমরাও তো এই সংসারে আছি দাস অনুদাস হয়ে, তাই তাদের সেই মালিককে সন্তুষ্ট করার জন্য কর্ম করে যেতে হবে, ধর্ম করে যেতে হবে, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালোবাসা, প্রেম, প্রেম এই মাত্র ধন, সেইভাবে প্রেম দিতে হবে ব্যাকুলভাবে। সেখানে পশু পাখি, কীট অনুকীট সবার মধ্যে সেই প্রেমময়, 100 সেই প্রেম, যে প্রেমের কথা তুমি হ্যাঁ, বলছো, এবার সেই আপনি যে প্রেমময়। ছবিটা আঁকছেন, আপনি যে চতুরাশ্রমের ছবিটা আঁকছেন, যে ব্রহ্মচর্য তারপর গার্হস্থ্য, একদম, একদম। এই ছবিটার মধ্যে কিন্তু সেই প্রেমটা সেই আছে। প্রেমটা একদম বন্ধন হিসেবে, হ্যাঁ। সেই প্রেমের বন্ধন, প্রেমের বন্ধনটা কিন্তু যেটা আছে। আমরা গত সব অনুষ্ঠানে আমরা করেছিলাম। গার্হস্থ্য দিয়ে এসেছি। ব্রহ্মচর্য গ্রাহস্থ হয়েছে, এবার আসছি বানপ্রস্থ, তারপরে আসবো সন্ন্যাস। সন্ন্যাস। হ্যাঁ। এই যে জীবনের ধারা, জীবনধারা, এই জীবনের ধারা, জীবনধারা ঠিক মতন চলতে হবে, ঠিক মতো বলতে হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? গ্রাহস্থ। গ্রাহস্থে কি হলো? বিবাহ হলো, নারী পুরুষে বিবাহ হলো, সেখানে সন্তান আসলো, সেই সন্তানকে মানুষ করা, পালন করা, ভীষণভাবে তাকে প্রতিপালন করা, সুন্দরভাবে তার জীবন গঠন করা। তখন সেই বাবা মায়ের আর উন্নত চিন্তা কিছু নেই, শুধুমাত্র কিভাবে তার সন্তানকে বড় করবে, কি করে তাকে লেখাপড়া শেখাবে, তাকে ভালোভাবে ক্যারিয়ার গড়ে দেবে, এমনিতরও কোথায় ভালো স্কুলে পড়াবে, ভালো কলেজে পড়াবে, তাকে কেন্দ্র করে চিন্তা 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 চিন্তা। এটা সংসারের নিয়ম। সংসারের নিয়ম, প্রথমে বললাম ব্রহ্মচর্য, তারপরে হলো গৃহস্থ। এই যে জায়গাটা সংসারের নিয়ম করে চলেছি, এই নিয়ম করতে 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 সংসারের নিয়মের কথা বলি। আমাদের কথা ছিল কি, শান্তি কোথায় পাবো। এই শান্তির জায়গাতে বলি যে এবার এটা
যেই আমরা পৌঁছে গেলাম গৃহস্থ, তারপর থেকে আমাদের আসছে বানপ্রস্থ। এই বানপ্রস্থ স্থানেতে আসবে যখন মানুষ, এটা প্রতিটি মানুষের জীবনে নিয়ে বলছি, যখন মানুষ এসে সেই জায়গায় পৌঁছাবে সেই স্থানে, তখন আস্তে আস্তে ছাড়ো ছাড়ো ভাব ছাড়তে হবে, এবার ছাড়তে হবে, একটু ঢিলা একটু এই ঢিলা নিয়ে তো একটু দ্বন্দ্ব ঢিলা। সংসারে, আপনি ছাড়তে বলেছেন। এই নিয়েই দ্বন্দ্ব, এইখানেই হয়ে যায় একে অপরের কাছে মন্দ, কে এই নিয়েই যত দ্বন্দ্ব, আর চলে যায় মনের আনন্দ। কিন্তু না, তা আমরা করব না, কারণ আমরা সমাজে বাস করি, সমাজকে বুঝি, আমরা ঈশ্বরকে বুঝি, আমরা বিভিন্ন দেবদেবীর জীবনী পড়ি, দেবদেবীর কাহিনী পড়ি, আমরা সাধক সাধিকার জীবনী পড়ি, ভারতের সাধক সাধিকার জীবনী পড়ি, আমরা সারদা মায়ের জীবনী জানি, আমরা রামকৃষ্ণদেব ঠাকুরের জীবনী জানি। সব কিছুর মধ্যে কি এসে যাচ্ছে? ত্যাগ। এই ত্যাগটা কোথা থেকে আসছে, কোন সময় আসছে? বানপ্রস্থ। এই বানপ্রস্থ মানে আস্তে 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 একটু 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 করে অভ্যাস, সবই মানুষ তো অভ্যাসের দাস, একটু একটু করে ছাড়তে শিখতে হবে। অর্থাৎ ছেলের বউ নিয়ে বলি, ছেলের বউ, ছেলে বিবাহ করেছে, তাদের সন্তান হয়েছে, তাদের সন্তানকে লালন পালন করছে, ছেলের বউ রান্নাঘরে ঢুকছে, ছেলের জন্য, বাচ্চা তার শিশুর জন্য দুধ গরম করছে, খাবার তৈরি করছে। সেই সময় শাশুড়ি যদি শাশুড়ি মা না হয়ে নাগিনী হয়ে গিয়ে ফস করে ওঠে, এতক্ষণ কেন গ্যাস জ্বাললে, এতক্ষণ কেন তুমি আমার এটার সঙ্গে এটা ছুঁচ ছুঁচ মার্কে চলে যায়, এটার সঙ্গে এটা কেন ছুঁয়ে দিলে, এটা আমার নিরামিষ, এটা আমার আমিষ, যা হয়ে থাকে বাস্তব চিত্র। হ্যাঁ, এই জায়গা থেকে একটু ছাড়ো ছাড়ো ভাব করতে হবে, একটু ছাড়তে জানতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে। বেশ তো, ও এটা করছে, বরঞ্চ তাকে বলে, মারে তুই তো আমার সন্তান, তুই তো আমার মা, তুই আমার গৃহলক্ষ্মী, তুই আমার ঘরে এসেছিস, তুই আমার এটা করে দে, এটা করে দে, ওটা করে দে, আর তোর জন্য আমায় কি করতে হবে, একটু কাজের ভাগ। তুমি এতদিন হেসেলের গৃহিণী ছিলে, এবার তুমি এসে যাও সেই শিশুটিকে একটুখানি স্নান করানো, একটু আদর করে খাওয়ানো, ঠাম্মার কাছে সে একটু আদর করে খাবে, আদর করবে, আর তোমার পুত্রবধূ সে একটু সংসারের হালটা, মানে পরস্পর পরস্পর কিরকম জানো, আমরা কোথা থেকে শিখি, আমি এগুলো দেখি আর ভাবি, একটু বলে ফেলছি তোমাদের জীবন থেকেই কত আমরা শিখে ফিরি। কিভাবে শিখি জানো, আমরা একটা ইট ভাটায় বা ওই বালি খাল, যেখানে সব নারী পুরুষ সবাই দেখবে কাজ করছে, কিভাবে করছে, কেউ মাটিটা কাটছে বা বালিটা কাটছে, কেউ ঝুড়িতে ভর্তি করছে, সেই ঝুড়িটার থেকে কেউ একজন মাথায় তুললো, খানিকটা হেঁটে গিয়ে আরেকজনের মাথায় দিয়ে দিল, আরেকটু হাঁটলো, খানিকটা হেঁটে গিয়ে আরেকজনের মাথায় দিয়ে দিল, এইভাবে চলতে চলতে একজন কেউ সেই বালিটা বা মাটিটা বা ইটগুলো একটা জায়গায় ছেড়ে দিল, দিয়ে আবার খালি ঝুড়িটা নিয়ে চলে আসছে। আমি ভাবি কি, সংসারও তো ঠিক তাই, এমনি করে যদি আমরা ভাবতে পারি, যখন নদীর সামনে, যখন সমুদ্রের সামনে বসি, তখন তার ঢেউগুলোকে, ঢেউ ওঠে উঠে পুনঃ তারই সাথে সাথে একটি ঢেউ আসছে, একটি জায়গা ভিজিয়ে দিয়ে তার কাজ মিটে গেল, সে এবার পৌঁছে গেল, চলে গেল, আবার সমুদ্রের সাথে মিশে গেল, আবার একটি ঢেউ আসলো। ভেবে দেখো, আমাদের জীবন ধারাও তো ঠিক তাই, বলো না ঠিক কিনা, বলো বলো, ঠিকই তো, আমাদেরও ওই ঢেউয়ের মতন জোরসে আসতে হচ্ছে, আমরাও ঢেউয়ের মতন এসে কিছুটা বালিকে, কিছুটা মাটিকে ভিজিয়ে দিচ্ছি, সেখানে যদি কোনো মানব থাকে তার পাগুলোকে তার হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিচ্ছি, এগুলো হলো সংসারের কর্তব্যের জায়গা। এরকম করছি, করার পর আবার ঢেউ চলে যাচ্ছে, সেই সমুদ্রে মিশে যাচ্ছে, আবার নতুন ঢেউ আসছে। এমনি করে ভাবলে না, জীবনটাকে নিয়ে এমনি করে ভাবলে, তাহলে কিন্তু আর আমাদের কষ্ট হবে না। একটি কলা গাছ নিয়ে ভাবো, একটি কলা গাছ বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, যেই সে একটি মোচা ত্যাগ করলো, মোচা দিল, তাতে কাঁধি এলো, সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা তেউর তার সাথে উঠতে থাকলো, বড় হতে থাকলো, তারপরে সেই কাঁধিটা পূর্ণ হয়ে গেল, সেই পূর্ণ কাঁধিটাকে কেটে নেওয়া হলো, গাছটা আর তার কর্ম নেই, তার কর্ম সেখানে শেষ, তার কর্ম শেষ বলে সংসারের সাধারণ ধর্মে তাকে কেটে দেয়া হলো। কিন্তু সে কি চলে গেল? না, সে চলে গেল না, তার ছেড়ে দেওয়া যে গাছটি ছিল, যে কলা গাছটি ছিল, সে আবার নধর হয়ে বড় হয়ে উঠল। এমনি করে যদি আমরা গাছেদের থেকে, প্রকৃতির থেকে, সমস্ত কিছু থেকে এমনি করে শিখতে থাকি, তাহলে আমাদের জীবনটা সহজ হবে, আর অত কঠিন হবে না। ঠিক এমনি করে পুরুষদের ক্ষেত্রেও বলি, যে পিতা যিনি এতদিন ছেলের বিয়ে দিয়েছেন,
বৌমা এনেছেন, সেই পিতা আস্তে আস্তে সংসারের অনেক কিছু দায়ভার একটু একটু করে ছেলের ওপর ছেড়ে দিল, পুত্রের ওপর ছেড়ে দিল। বাবা এই দিকটা এবার তুই দেখ, বাড়ির এই দিকটা রং করতে হবে, বাড়ির এই দিকটা কাজ করতে হবে, আমি তো এতদিন করেছি, এই নে তোকে টাকাটা দিয়ে দিলাম, তুই এবার এই কাজগুলো তুই দাঁড়িয়ে থেকে একটু করে নে। কখনো কখনো হয়তো ছেলে ব্যস্ত, ছেলে বাইরে আছে, কিংবা ছেলে চাকরিতে বেরোচ্ছে, তখন বাবা মিস্ত্রি লাগলো, সেই পিতাকে দেখে বসে বসে কাজ করিয়ে নিতে হলো। আমি বলতে চাইছি যে অ্যাডজাস্ট, এমনি করে এই বানপ্রস্থ আমরা কাকে বলবো, এই অ্যাডজাস্ট, একটু করে মানিয়ে নেয়া, তোমার কাজটা আমি করে দিচ্ছি, আমার কাজটা তুমি করে দিচ্ছ, অ্যাডজাস্টে। কারণ যাদের ওপর এইবার তোমার সংসারের হালটা ছাড়বে, তাদেরকে ব্যালেন্স করে 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 কর্মটাকে বুঝিয়ে দিতে হবে, একটু করে ছাড়তে শেখো, একটু একটু করে ছাড়তে শেখো। সেই প্রাণায়ামে যেরকম শ্বাস ছাড়া হচ্ছে, তেমনি বসবাসেতে বাস ছাড়া হচ্ছে, প্রাণায়ামে শ্বাস ছাড়া, সংসারের বাস ছাড়া। তারপর আপনি বলছেন যে সংসার হচ্ছে একটা জীবন্ত প্রাণায়াম, হ্যাঁ, কিন্তু আবার সেই কথাটা আছে, সুন্দর কথা, যে সংসার হচ্ছে একটা জীবন্ত প্রাণায়াম, কখনো ধরবো আবার কখনো ছাড়বো। হ্যাঁ, এমনি করে নিজেকে ঠিক করে রাখবো। কারণ আমরা যে সংসারে এসেছি, আমাদের যে বারে বারে বলতে হবে চলো মন নিজ নিকেতন, আবার একটু আবৃত্তি করেছিলেন, সংসারে সংসারী সাজো করো নিত্য নিজ কাজ, সেই নিত্য কাজও করতে হবে, আর মনকে সদাই বলতে হবে চলো মন নিজ নিকেতন। দেখবে সন্ধ্যাবেলায় স্থির মনে থাকলে দেখবে কোথায় যেন ঘন্টা কাসর বাজছে, একটা শব্দ ধ্বনি একটা কানের মধ্যে আসছে। ওটা শুধু সন্ধ্যাবেলা নয়, রাত দিন। এবার এই বানপ্রস্থের সময় যখন তুমি আস্তে আস্তে যে শাশুড়ি মা, সে সংসার ছাড়ছো, তোমার যে সমস্ত আলমারি জিনিসপত্র আসবাবপত্র আস্তে আস্তে সেগুলো সব কাকে অর্পণ করছো, সন্তানের বউকে, মানে পুত্রবধূকে। পিতা তুমি আস্তে আস্তে ব্যাংক ব্যালেন্স কোথায় কি, কোথায় সই করতে হবে, কোথায় কি টাকা পয়সা আছে, আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছ তোমার পুত্রকে। তুমি একটুখানি এবার একটু ছাড়ো 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 ভাব জায়গায় আসছো, এসে একটুখানি মিষ্টি হেসে নিজের স্ত্রীর সাথে, নিজের স্বামীর সাথে একটুখানি গল্প করলে, এক জায়গায় বসে একটু চা খেলে, একটু বারান্দায় রোদ্দুর, একটু বারান্দায় বসে একটু গল্প করলে, একটু ব্যাকে ফিরে গেলে, কি গো আজকে ওরা আমার ছেলে মেয়েরা সংসার করছে, মেয়ে জামাই ছেলে ছেলের বউ সংসার করছে, বলো আমাদের যখন নতুন সংসার পেতেছিলাম আমরাও এমনি করেছিলাম, আমরাও এমনি করেছিলাম, দেখো আমরা কিন্তু এটা করেছিলাম, ও করছে না, ওকে শেখাতে হবে, বোঝাতে হবে। দুজনে মিলে সমঝোতা করলে, সমঝোতা করে আলোচনা করে পরের পার্টগুলো মেয়ে জামাইকে বা ছেলে ছেলের বউকে আবার শিখিয়ে বুঝিয়ে দিলে, কারণ তোমরা থেকে ব্যালেন্স করে দাও সংসারের ব্যালেন্সটা, তাদের সংসার জগৎটাকে বুঝিয়ে দাও, তাদের এবার শিখিয়ে দাও। যত আত্মীয় স্বজন নিমন্ত্রণ আসছে, কোথাও তোমরা হয়তো যেতে পারলে বা কোথাও তোমরা আর পাচ্ছ না, ওরে এই আত্মীয়, একে এই উপহার দিতে হবে, একে এই যেতে হবে, বা এর প্রতি এই কর্তব্য করতে হবে, বাবা এটা তোর মাসি, এটা তোর কাকিমা, এটা তোর জেঠিমা ইত্যাদি। তো এমনি করে করে সংসারের হালটাকে আস্তে আস্তে ঢিলা দিয়া হাল ছেড়ে দাও আস্তে আস্তে করে। তারপরে আমরা আসবো কোথায়, সন্ন্যাস, লাস্ট স্টেজ সন্ন্যাস। যারা সন্ন্যাস অল্প বয়স থেকেই করছে, আমাদের সংসারের ধরাধামকে ধরে রেখেছে, সেইভাবে যারা সঠিকভাবে সন্ন্যাস হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, আমি প্রণাম জানাই। এবার শুধু আমি নয়, তোমরাও সকলে জানাবে। আবার এই সন্ন্যাস হতে গিয়ে যারা করছে সমাজের বিন্যাস, যারা করছে নিজেদের সর্বনাশ, তাদেরকে বলি আশা আছে তোর, ছেড়ে নিকো ডোর, এখনো হয়নি আসল ক্ষতি, ওঠ বাবা ওঠ, জাগ বাবা জাগ, এখনো অনেক কাজ বাকি আছে। সন্ন্যাস হয়েছো, গেরুয়া পড়েছো, কিন্তু ভুল কর্মগুলোকে, নিজের অশুভ প্রবৃত্তিগুলোকে নাশ করতে পারছো না, সবার অলক্ষ্যে ক্রন্দন করছো, আর সবার সামনে অনেক বড় বড় কথা বলছো। এইভাবে নিজেকে সাজা দিও না, কথাতেই আছে এখন করছো চালাকি, পরে বুঝবে জ্বালা কি। অর্থাৎ এইভাবে ধোঁকা দেয়া, সন্ন্যাসীর নাম নিয়ে, সন্ন্যাসিনীর নাম নিয়ে অপরকে ধোঁকা দেয়া, এর মতন পাপ, এর মতন অন্যায় আর হয় না। তার থেকে আমি বলবো ব্রহ্মচারী যারা সংসার করেছে, ডিসব্যালেন্স হবে না, সংসার করেছে, স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু ঋষি ন্যায় জীবন যাপন করছে, ঋষির মতন। এখন তো ঋষি দুর্লভ হয়ে গেছে, আমি খুঁজে বেড়াই, আমার এই অবুঝ মন জানি হয়তো পাবো না, আবার মনে হয় মন সায় দেয় কে জানি কখন পেয়ে যাব, তখন শান্ত হবে আমার এই অবুঝ মন। ঋষি
সেই ঋষিদের জানবে একজন তথাকথিত সন্ন্যাসের থেকেও একজন ঋষি অনেক ভালো, অনেক ভালো। ঋষি পত্নী থাকে, ঋষিদের, সন্ন্যাসীদের পত্নী থাকে না, কিন্তু ঋষি পত্নী থাকে। ঋষি এবং ঋষি পত্নী আমরা প্রতিদিন যখন পুজোয় বসি, সেই সর্বগুরুভ্যে নমঃ, সর্বদেবেভ্যো নমঃ, সর্বদেবীভ্যো নমঃ, সর্ব ঋষিভ্যে নমঃ, সর্ব ঋষি পত্নীভ্যে নমঃ, আমরা কিন্তু পুজো করি। ঋষি পত্নীদেরকে আমরা পুজো করতে ভালোবাসি, শ্রদ্ধা জানাই, কারণ সেই ঋষি, মহাঋষি এবং ঋষি পত্নীর থেকেই যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান হবে জগৎ সংসারকে ধারণ করার শ্রেষ্ঠতম সন্তান। সেই জন্যেই যেমন সংসার থাকতে হয়, করতে হয়, তেমনি ঋষি পত্নীদের কাছে আমরা আশা করব, ঋষিদের কাছে আমরা আশা করব সৎ ভালো সন্তান তোমরা পৃথিবীকে উপহার দেবে। পৃথিবীর ঋণ শোধ করতে হবে, কিন্তু অসৎভাবে তুমি যে রূপেই থাকো, যে পোশাকেই থাকো, অসৎকে কখনো স্থান দিও না। তোমার হৃদয়ে তিনি বিদ্যমান, সেই হৃদয়টাকে কলঙ্কিত করো না, সেই হৃদয়টাকে ভীষণভাবে ক্ষতি করে দিও না। এতে কার ক্ষতি করছো জানো? তুমি কিছুটা সমাজের ক্ষতি করছো, কিছু মানুষের ক্ষতি করছো, যারা তোমাকে দেখে আবেগপ্লুত হচ্ছে। আরে বাবারে এত বড় সন্ন্যাসী, আরে বাবারে এত বড় সন্ন্যাসিনী, ইনি বলছেন, এনার কথা মানে বেদ বাক্য। কিন্তু কিছুদিন পরে যখন সেটা হয়ে যাচ্ছে কুবাক্য, তোমার আড়ালে, তোমার অগোচরে যখন তারা সমালোচনা করবে, না রে ওই সন্ন্যাসী ঠিক নয়, উনি যেটা বলেছিলেন ভুল, ওনার স্বার্থ ছিল, ওনার ওই কথার মধ্যে স্বার্থ ছিল, তখন কি আমরা লজ্জিত হব না? আমরা কলঙ্কিত হব না? তাই বলি স্বামীজিকে ফলো করো, স্বামীজিকে দেখো, ভারতের সাধক সাধিকাকে ফলো করো, সত্যিকার ঠাকুর রামকৃষ্ণদেবকে ফলো করো। তারা কিন্তু চালাকি করেননি, তাই চালাকি করে পরে জ্বালাকি বুঝবে। তাই বলি ওরকম ভুল পথে না গিয়ে, অনেক সাধু সন্ন্যাসীর সাথে মিশছি তো, অনেক বড় বড় জায়গায় যাচ্ছি তো, ভালো সাধু সন্ন্যাসী যখন পাই, তাদের আর বলতে হয় না, তাদের চরণে মনে হয় মাথা নত করে থাকে, এসে যায়, তাদের চরণে মনে হয় পদ্ম ফুল ঢেলে দিই। কিন্তু সেই পদ্ম ফুল ঢেলে দেওয়াটাই জীবনের ভুল যেন না হয়, কখনো যেন মনে হয় না এটি আমি ভুল করেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম, সন্ন্যাস চিনতে ভুল করেছিলাম, এই গ্লানি যেন মনের মধ্যে না আসতে হয়। তাই জন্য সবাই সর্বদাই সজাগ থাকতে হয়। সন্ন্যাসীর কাজ হলো তপস্যা করা, সন্ন্যাসীর কাজ হলো কোনো কিছু গঠন করা, কোনো কিছু ভালো কাজ করা। কখনো সন্ন্যাসী এমন করবে না যাকে দেখে সবাই লজ্জিত হবে, তার নাম করতে লজ্জা পাবে, এমন সন্ন্যাসী হওয়া উচিত নয়। আমরা ভারতবাসী, আমরা আশা করব আমাদের দেশে আরো 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 ভালো ভালো সন্ন্যাসী হোক, ব্রহ্মচর্য পালন করতে শিখুক, সত্যিকারের ব্রহ্মচারী হোক, সত্যিকারের ঋষিমুনি হোক। আমরা বলবো হে ঈশ্বর কৃপা করো, আমাদের এই ভারতের পুণ্যভূমিতে অনেক ভালো ভালো ঋষি পত্নী দেখিয়ে দাও, তুমি তৈরি করে দাও। সেইগুলো হলো সন্ন্যাস জীবনের আদর্শ। তাহলে আমরা সংসারী থেকে যারা বানপ্রস্থর পর সন্ন্যাস নিচ্ছি, সেই সন্ন্যাসে কিন্তু পথভ্রষ্ট হওয়ার ভুল অনেক কম থাকে, পথভ্রষ্ট হতে হয় না, কারণ তারা জীবনটাকে দেখে এসে, বুঝে এসে, অনেক অভিজ্ঞতা নিয়ে তবে সন্ন্যাস হয়েছে। সেই সন্ন্যাসকে শ্রদ্ধা করা যায়, সেই সন্ন্যাস একটি গঠনমূলক কাজ করতে পারে, আশ্রম, মঠ, বেদ পাঠের একটি আস্থানা, সুন্দরভাবে একটি মন্দির, তারা পরিচালনা অবশ্যই ভালোভাবেই করতে পারবে, ভালোভাবেই করতে পারবে। তাই সেই ভালোভাবে করার জন্য আর সকল মানুষ জানো, এটা নিয়ম আছে যে সন্ন্যাসী বানপ্রস্থ পার করে সন্ন্যাস হয়েছে, সেই সন্ন্যাসীকে আবার এই যে প্রথমে ছিলাম ব্রহ্মচর্য, সেই যারা ব্রহ্মচর্য পালন করছে, যুবক যুবতী, শিশুর থেকে যৌবনে পা দিয়েছে, এই সমস্ত ছেলে মেয়েদের, তাদের উচিত ওই সন্ন্যাসীদেরকে সাহায্য করা, ওই সন্ন্যাসীদেরকে ভালোবাসা দেওয়া, শ্রদ্ধা করা, এবং প্রতিদিন নিজের পিতামাতাকে শ্রদ্ধা করা, প্রণাম করা, আর যে সন্ন্যাসী হয়ে এসেছে তাকেও শ্রদ্ধা করা। তাই আমাদের পরস্পরের প্রতি কর্তব্য, এই কর্তব্যই হলো জীবন কর্তব্য। সত্যি কথা, জীবন কর্তব্য। যে মা বললেন যে জীবন কর্তব্য, জীবনের কর্তব্য কি, জীবন বোধ কি, সুন্দর করে কিন্তু মা বললেন, অমৃত কথা। আমি যেটা বলি না যে মা ছড়াবেন পান্না হিরে চুনি, তার থেকে যদি একটু আমরা কুড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে। ফোন নাম্বার 9831070429 এবং 8335017039। টিভি পঞ্জিকায় খ্যাত, যুগ যুগ পরিচিত আমাদের খনামা। মা বলেন যাদের নেই কোষ্ঠী, হাতি হলে তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশ
জগৎ জ্যোতিষ জননী খনামার সঙ্গে। তাই বলি বন্ধু, আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামী দিনেও থাকবো, যতদিন আমরা খনামাকে মনে রাখবো, স্মরণে রাখবো। এবার মা আপনার হৃদয়ের কথা, অন্তরের কথা, মনের কথা। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কারণ কারণ সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।